চাচা চাচি দিদা দিদি কাকা এবং জেঠু বুঝতে পারছি বসে বসে ব্যথা হয়েছে হাঁটু। হাঁটুর ব্যথা কমে যাবে যদি লাগান বাম, হাঁটুর ব্যথা কমে যাবে যদি লাগান বাম, কিন্তু তার চেয়েও বড় ব্যথা হলো রান্নার গ্যাসের দাম। ঠিক কিনা বলুন? ঠিক তো? এই যে দাম, এই যে দামের জ্বালায় যে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, তার বিরুদ্ধে লড়ছে হাওয়াই চপ্পল পরা মেয়েটা। আর মেয়েটা যত মোদিজিকে বলছে, মোদিজি তোমায় আর আসতে দেব না, তোমায় আর আসতে দেব না। মোদি বলে দেখবি? দিদি বলে কি করবে? তোমায় তো 21-এ বাংলায় হারিয়ে দিয়েছি। বলে তুই তো আমায় হারিয়ে দিয়েছিস, কিন্তু আমার দুটো দালাল বাংলায় আছে, সিপিএম আর কংগ্রেস, ওই দুটোকে লেলিয়ে দেবো দেখবি। আর তাদের মধ্যেই একজনের নাম অধীর চৌধুরী। এখানে এসেছিলেন, মিটিং করেছিলেন, 500-700 লোক নিয়ে মিটিং করেছেন। তারপর বাইরের কৃষ্ণনগর দক্ষিণের লোক নাই, কৃষ্ণনগর দক্ষিণের লোক ছিল। কৃষ্ণনগর দক্ষিণের 2-1 জন এমন লোক যারা দলের আড়ালে, দলকে লুকিয়ে সাধারণ মানুষকে লুটপাট করেছে। অভিষেক ব্যানার্জি নবজোয়ার যাত্রা বার করে যেই ঘোষণা করলো, দুর্নীতিগ্রস্ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের আড়ালে, মমতা ব্যানার্জি মানুষকে উন্নয়ন করছেন তার ফাঁকে যারা মানুষের সঙ্গে বেইমানি করেছেন, যারা দুর্নীতি করেছেন, তাদেরকে এবার আর টিকিট দেব না। যেই তিনি ঘোষণা করলেন, কিছু কিছু জায়গায় যারা ঘরে বসে বসে ভাবছিল এ মা আমি তো চুরি করেছি, কি হবে, এবার তো তৃণমূল টিকিট দেবে না, পাই 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 করে ছুটে এসে কেউ অধীরের কাছে যায়, কেউ শুভেন্দুর কাছে যায়, কেউ সেলিমের কাছে যায়, আর ছোটাছুটি দেখার মতো। তৃণমূলে থেকে তো আর টিকিট পাবে না, তৃণমূলে টিকিট পাবে না, তাই কোথায় যাবে? এই আগের দিন অধীর চৌধুরীর কাছে 2-4 জন চুনোপুটি এরম গেছে। কিন্তু কংগ্রেসের একমাত্র বিধায়ক সাগরদিঘির বাইরন বিশ্বাস, অধীর বাবু মনে করেছিলেন শ্যাকরা টুকটাক তিনি করে যাবেন, ওইদিকে অভিষেক ব্যানার্জি কামারের একঘা দিয়ে দিয়েছেন, বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে চলে এসছে। কেন? বাইরন বিশ্বাস বলছে আমি কংগ্রেসে জেতার পর থেকে দেখছি অধীর চৌধুরী 10টা গালাগালি করলে দিনে 10টাই দিদিকে করে, মোদির বিরুদ্ধে একটা কথা কয় না। সিপিএম এর নেতাগুলোরে দেখবেন 10টার মধ্যে 10টা গালাগালি দিদিরে করে, মোদির বিরুদ্ধে কিছু বলে না। আর আরো বড় হয়েছে টিভি চ্যানেলগুলো, সকাল থেকে রাত্রি পর্যন্ত খবর দেখবেন, গ্যাসের দাম নিয়ে খবর হয় না, সর্ষের তেলের দাম নিয়ে খবর হয় না, ডালের দাম নিয়ে খবর হয় না, কেরোসিন তেলের দাম নিয়ে খবর হয় না, আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করার নাম করে মোদি 1000 টাকা লুটে নিচ্ছে, ওই নিয়ে খবর হয় না। মানুষের দুঃখ কষ্ট নিয়ে এদের খবর নাই, এদের শুধু একটাই খবর, সকালে দিদিকে গালাগাল করো, রাতে দিদিকে গালাগাল করো। কেন? অনেকে আমরা ভাত খাওয়ার পর হাজমোলা খাই না হজম হওয়ার জন্য, অনেকে পান খান হজম হওয়ার জন্য। এই টিভি চ্যানেল, কিছু টিভি চ্যানেল আর সিপিএম বিজেপি কংগ্রেস, এরা দুপুরেও ভাত খায়, রাতেও ভাত খায়, কিন্তু আমাদের হাজমোলা খেতে হয় হজম করার জন্য, আর এদের সেই খাবারটা হজম করতে দিদিকে গালাগাল দিতে হয়, নাহলে এদের ভাত হজম হয় না। এদের কিসের জ্বালা? আচ্ছা, আজকে সিপিএম, এই যে অধীর চৌধুরী এসেছিলেন, অধীর চৌধুরীর কংগ্রেস পার্টি আজকে বাংলায় সিপিএম এর সাথে জোট করেছে। আচ্ছা মায়েরা, দাদারা, ভাইরা এখানে যারা আছেন, যারা একটু বয়স্ক মানুষেরা আছেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এক সময় এই কংগ্রেসের কর্মীরা সিপিএম এর নেতাদের হাতে বাংলা জুড়ে কত হাজার কংগ্রেস কর্মী মারা গিয়েছে বলুন তো? এক সময় এই সিপিএম, কংগ্রেস আজও যাকে নেত্রী বলে মানে, সেই ইন্দিরা গান্ধী, সেই ইন্দিরা গান্ধীর নামে সিপিএম দেওয়াল লিখে লিখে বলতো ইন্দিরা গান্ধী ডাইনি। ইন্দিরা গান্ধীর নখ বার করা রক্তাক্ত মুখের ছবি সিপিএম দেওয়ালে দেওয়ালে আঁকতো। ইন্দিরা গান্ধীর ছেলে, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তার নাম করে দেওয়ালে দেওয়ালে সিপিএম লিখতো গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। রাজীব গান্ধীকে বলতো তিনি নাকি বোফোর্স কামানের টাকা চুরি করেছেন। কংগ্রেস, অধীর চৌধুরী, লজ্জা নেই? তোমার নেত্রী ইন্দিরা গান্ধীকে যে দল ডাইনি বললো, তোমার নেতা রাজীব গান্ধীকে যে দল ডাইনি বললো, সেই পায়ে আজকে লুটোপুটি খাচ্ছ, গড়াগড়ি খাচ্ছ, তোমার লজ্জা করে না? এই কারণে মমতা ব্যানার্জি 1998 সালে তৃণমূল তৈরি করেছিলেন, কারণ মমতা ব্যানার্জি সেদিনই বুঝে গিয়েছিলেন যে যে কংগ্রেসটা আজকে বাংলায় আছে, সেই কংগ্রেসটা আসলে সিপিএম এর দালাল। এবং আমি আপনাদের বলছি মায়েরা, দাদারা, 1998 সালে দিদি যদি তৃণমূল না তৈরি করতো, আজও এ রাজ্যে সিপিএম এর সরকার থাকতো।
কারণ কংগ্রেস কোনোদিন সিপিএম কে সরাতে পারতো না। দিদি তৃণমূল তৈরি করেছিলেন, আর করার পর কি দেখলেন? ক্ষমতায় এলেন 11তে আর 16তেই। যে সিপিএম কংগ্রেসের প্রেমটা ছিল এতদিন পরকীয়া। পরকীয়া মানে কি? বিবাহিত আছে কিন্তু সংসারের বাইরে আরেকজনের সাথে প্রেম। তো সেই আমাদের রাজ্যের কংগ্রেসের পরকীয়া প্রেম ছিল সিপিএম এর সাথে। দিদি রোজ বলতো যে রাজ্যের কংগ্রেসের সাথে কিন্তু সিপিএম এর গোপন প্রেম। কংগ্রেসের বড় বড় নেতারা বলতেন না না, মমতা মিথ্যা কথা কইছে, মমতা মিথ্যা কথা কইছে। 2011 সালে দিদি জিতলো, 16তেই একটা বিধানসভা নির্বাচন হলো। সিপিএম কংগ্রেস আর পরকীয়ার তোয়াক্কা করলো না। সংসার ছেড়ে কংগ্রেস বেরিয়ে গিয়ে সেই পরকীয়া করতো, বাইরে প্রেম করতো যে ছেলেটার সাথে, সেই সিপিএম এর সাথে সংসার তৈরি করে নিল। মানে কি? দিদি সেদিন যে অভিযোগটা করেছিলেন সেটা সত্যি প্রমাণিত হলো। আর আজকেই কংগ্রেস সিপিএম এ রাজ্যে বিজেপির দালাল। কেন দালাল মায়েরা দাদারা? 2021-এর বিধানসভা মনে করুন, ঘাড় ঘুরিয়ে ওপর দিকে তাকালি 15টা প্লেন, 20টা হেলিকপ্টার। দিল্লি থেকে গোছা গোছা নেতা আসছে, অমিত শাহ, নরেন্দ্র মোদী, কৈলাস বর্গী, আর নেতার নাম শুনে এমন নাম বাপের জন্মে শুনিও নি, ওইসব আসছে। আকাশে তাকালি প্লেন, হেলিকপ্টার, রোজ নেতা আসে। আবার নরেন্দ্র মোদী ওই সময় দাঁড়িয়ে রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, মনে আছে? আসছে নেতা আসছে, আর ওখান থেকে নেতা আসছে, আর আমাদের এখান থেকেও বাঁধাকপি মূলোর মতো নেতা কিনে নিয়ে যাচ্ছে। নেতা ভাঙছে, নেতা আসছে, সবার মনে মনে একটু ডিপ 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 করছে ভয়। আবার আরেকটা বড় দালাল শুভেন্দু, সেইটাও পাল্টি খেলো। সবাই মনে মনে ভাবছে কি রে, বিজেপির কি তাহলে সরকারটা চলে আসবে? এ রাজ্যেও কি তাহলে যোগী আদিত্যনাথের বুলডোজার রাজনীতি শুরু হবে? এ বাংলাতেও কি তাহলে আবার এনআরসি শুরু হবে? এ বাংলাতেও কি তাহলে অন্যান্য রাজ্যের মতো আবার সংখ্যালঘু ভাই বোনেরা শান্তিতে থাকতে পারবে না? এ রাজ্যেও কি অন্যান্য রাজ্যের মতো আমার বাংলা মায়ের ঘরের মেয়েরা রাত্রিবেলা নিশ্চিন্তে বাড়ির বাইরে বেরোতে পারবে না? এ রাজ্যেও কি এবার ফ্রি রেশনটা বন্ধ হয়ে যাবে? এ রাজ্যেও কি এবার সবুজ সাথীর সাইকেল, বাচ্চাদের স্কুলের মিড ডে মিল, বই খাতাটা বন্ধ হয়ে যাবে? সবাই যখন এই ঢিপ ঢিপ বুক চিন্তা করছে, মমতা ব্যানার্জি বাঘিনীর মতো একা লড়াই করছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহের শক্তির সঙ্গে। সেই সময় মায়েরা দাদারা, সিপিএম কংগ্রেস, সিপিএম কংগ্রেস তারা কি? তারা তো বলে তারা বিজেপিকে আটকাতে চায়। তাহলে তারা সেদিন কি করতে পারতো? তারা সেদিন দুহাত তুলে বলতে পারতো, দিদি তুমি লড়াই করো, এবারের ভোটে আমরা পারবো না, তুমি নরেন্দ্র মোদী অমিত শাহকে আটকাও। তারা কিন্তু করলো না। 2021-এর ভোটে সিপিএম কংগ্রেস জোট বাঁধলো। আব্বাস সিদ্দিকী বলে একজনকে আবার দলে এনে 3টে পার্টি জোট বেঁধে সংযুক্ত মোর্চা তৈরি করলো। কেন? ওরা ভাবলো বিজেপি তো হিন্দু হিন্দু করছে, হিন্দুদের ভোট পাবে, আর আব্বাস সিদ্দিকীকে এনে বলবো মুসলমান মুসলমান করো, মুসলমানের ভোট পাবে। হিন্দু ভোট মোদি নেবে, মুসলমান ভোট আব্বাস নেবে, মাঝখান থেকে দিদি ধপাস। চা হলো না। দেখা গেল কি, ওরা ভেবেছিল হিন্দু মুসলমান নিজের ধর্মের পরিচয় ভোট দেবে, কিন্তু দেখা গেল না, হিন্দু মুসলমান কেউ তার ধর্মের পরিচয় নয়, বরং সবাই মিলে ঐক্যবদ্ধ বঙ্গবাসীর পরিচয় ভোট দিয়ে হাওয়াই চপ্পল পরা মেয়েটাকে জেতালো, 200-র ওপরে আসন নিয়ে জেতালো। সেই দিন থেকে সিপিএম কংগ্রেস বিজেপির 3টারই মাথায় হাত। এই মেয়েটারে তো কিছুতেই সরাতে পারি না। সিপিএম এর 34 বছরের সরকার, বাপের জন্মে কোনো প্রকল্প করেনি। এখানে তো আপনারা বড়রা আছেন, 30-40-এর উপরে যারা বয়স, এরকম তো অনেকে আছেন, মায়েরা, কাকিমারা, দাদারা অনেকে আছেন তো। আচ্ছা, সিপিএম কত বছর ক্ষমতায় ছিল? 34। মানে কি? 10 যোগ 10 যোগ 10 যোগ 4। মানে সিপিএম ক্ষমতায় আসার সময় যে বাচ্চাটা জন্মায়, সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার সময় সেই বাচ্চাটাও বাবা হয়ে গেছে। এত বছর ক্ষমতায় ছিল, বুঝছেন? আচ্ছা, এই যে এত বছর একটা পার্টি ক্ষমতায়, হাত তুলে মায়েরা দাদারা আমাকে একটু বলুন 3টে সিপিএম এর প্রকল্পের নাম যেটা আপনার ঘরে ঢুকেছিল। 3টে প্রকল্প সিপিএম এর সরকার দিয়েছে, বলুন তো। কেউ মনে করে বলতে পারবেন না। কাকা, এই যে কাকা 50-এর কাছাকাছি বয়স, 2 হাত নাড়তে নাড়তে বলছে কিচ্ছু দেয়নি। তাহলে 34 বছরের একটা সরকার, একটা প্রকল্পের নাম কেউ বলতে পারছেন না। আর 12 বছরের দিদির সরকার, প্রকল্পের নাম বলা যদি শুরু করি, বলতে বলতে থুতু উঠে মরে যাব, টাইম শেষ হবে না। ফ্রি রেশন পান মায়েরা? রেশন থেকে রেশন পাচ্ছেন? গলার জোরে বলুন, দিদি রেশন দিচ্ছে? গলার জোরে বলুন, দিচ্ছে? মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? পাচ্ছেন? স্বাস্থ্য সাথীর কার্ড হয়েছে?
আপনার বাচ্চারা স্কুলে গেলে মিড ডে মিল পায়? মিড ডে মিলে ডিম মাংস পাচ্ছে? বাচ্চারা একটু ক্লাস 8-এর ওপরে পড়লে স্কুলে যাওয়ার সবুজ সাথীর সাইকেল পায়? স্কুলে বই খাতা পাচ্ছে? স্কুল থেকে ড্রেস পেয়েছে? তাহলে সবকটাই হ্যাঁ বলছেন। এটা সিপিএম এর বাড়িতেও গেছে, বিজেপির বাড়িতেও গেছে, তৃণমূলের বাড়িতেও গেছে, কংগ্রেসের বাড়িতেও গেছে। তাহলে 34 বছর ক্ষমতায় থাকা কোনো কাজ নাই তো? জেঠুর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। জেঠু সত্যি কথা বলেছে, জেঠুই আমাদের হিরো, সত্যি কথা বলেছে। 34 বছরে কোনো কাজ করেনি। কিচ্ছু করেনি। হ্যাঁ, এই কাকা এনার্জি দিয়ে দিয়েছে, সবাই বলছে এক এক করে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে দাদা ঠিকই বলেছেন, এখন এইটা হচ্ছে সিপিএম এর দশা। এই কারণে বিধানসভা নির্বাচনে সিপিএম কি হয়ে গেল? শূন্য। কংগ্রেসও কি হলো? শূন্য। এই জন্য সিপিএম আর কংগ্রেসের নেতাদের যদি কেউ বাড়িতে নিমন্ত্রণ করেন কখনো, মায়েরা দাদারা রসগোল্লা কেউ খেতে দেবেন না। ওরা রসগোল্লা দেখলে ভয় পায়, জিরো মনে পড়ে যায়। ওরা পেয়েছিল তো ভোটে। আর জিরোটা কেন পেয়েছিল? দিদিকে হারাতে গিয়ে। যদি লক্ষ্য রাখতো মোদীকে হারাবো, জিরো পেত না। দিদিকে হারাবো লক্ষ্য রেখেছিল তো। আর উপরওয়ালা আছে, উপরওয়ালা জানে এই ভালো মেয়েটা তোরা ক্ষতি করার চেষ্টা করবি, তোদের ডবল ক্ষতি আমি করে দিয়ে চলে যাব। উপরওয়ালা সেই ক্ষতিটা করে দিয়ে চলে গেল, রাজনৈতিকভাবে মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে। আজকে 2024 সামনে, নরেন্দ্র মোদী দেশটা সর্বনাশ করছে। আপনারা জানেন মায়েরা দাদারা, অলিম্পিক খেলা হয় জানেন তো 4 বছর ছাড়া ছাড়া। সেই অলিম্পিক খেলায় আমাদের ভারতবর্ষের জন্য যারা গোল্ড মেডেল এনেছিল, সোনার মেডেল, গোটা দেশের 130 কোটি মানুষের মাথা উঁচু করেছিল, তারা আজকে অভিযোগ করছে নরেন্দ্র মোদীর একজন সাংসদ আমার সেই বোনেদের, যে বোনেরা সোনার বোন সোনার মেডেল এনেছিল, তাদের সাথে নাকি নোংরা ব্যবহার করেছে। আমি আর বলছি না, মুখে আনছি না। সেই বোনেরা যখন নরেন্দ্র মোদীর কাছে প্রতিবাদের জন্য গেল যে মোদিজি তোমার এই সাংসদকে সরাও, আমাদেরকে খারাপ প্রস্তাব দিয়েছে, খারাপ ব্যবহার করেছে, নরেন্দ্র মোদী কি করলো জানেন? তার ওই সাংসদকে সরায়নি, বরং অলিম্পিক জয়ী যে বোন অভিযোগ করছে তাকে ধরে জেলে পুরে দিয়েছে। আজকে তারা কি করছে জানেন? তারা অলিম্পিকে যে সোনার মেডেল পেয়েছে, আজকে হরিদ্বারের গঙ্গায় গিয়ে ওরা আজকে সবকটা বিসর্জন করতে যাচ্ছে। এই লজ্জা আজকে দেশ। কিন্তু কোনো খবরের চ্যানেলে দেখছেন এটা নিয়ে বেশি খবর কিন্তু হচ্ছে না। কেন বলুন তো? কারণ মোদিকে নিয়ে বেশি খবর হলে চ্যানেলটাই মোদি বন্ধ করে দেবে। তাই সকাল থেকে রাত অবধি শুধু দিদিকে গালাগালি করো, দিদিকে গালাগাল করো। আর দিদি আর মোদির মধ্যে একটা তফাৎ আছে। কি তফাৎ জানেন মায়েরা দাদারা? আবার একটা মিল আছে। মিল হচ্ছে, দিদি নরেন্দ্র মোদী ছোটবেলায় চা বিক্রি করতেন, মানে গরিব ঘর থেকে উঠে এসছেন, গরিবের যন্ত্রণা দেখেছেন, তাই সাধারণ মানুষ ভেবেছিল নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হলে গরিবের কষ্ট বুঝবে। কেন? এক সময় চা বিক্রি করতো, গরিব ছিল। আর আমাদের দিদিও কি করতেন? হরিণঘাটা দুধের কোম্পানিতে সেলস গার্ল ছিলেন, অর্থাৎ ওই শিশি করে যে দুধের বোতলগুলো পাওয়া যেত ওগুলো বিক্রি করতেন। দিদির বাবা মারা গেছিল কম বয়সে, বিনা চিকিৎসায়, পয়সা ছিল না চিকিৎসা করার। দিদি এই কাজ করে টিউশনি করে ভাই বোনেদের পড়াশোনা করিয়েছিলেন ওই ছোট্ট বয়সে। তাই দিদিরও কষ্টের জীবন, তাই দিদিকেও লোকে মুখ্যমন্ত্রী বানালো যে এই মেয়েটা মুখ্যমন্ত্রী হলে গরিবের কষ্ট বুঝবে। তাহলে মোদিও গরিব ছিল, দিদিও গরিব ছিল। একজনকে আপনারা মুখ্যমন্ত্রী বানালেন, একজনকে দেশের প্রধানমন্ত্রী বানালেন। কিন্তু মোদি প্রধানমন্ত্রী হয়েই রং পাল্টে গেল। কি শুরু করলো? প্রধানমন্ত্রী হয়েই নিজের জন্য একটা স্যুট কিনলো। স্যুটটার দাম কত জানেন মায়েরা দাদারা? মোদির একটা স্যুটের দাম 10 লক্ষ টাকা। একটা স্যুট। আমি, আমার বাবা, আমার দাদু গোটা জীবনে যত জামা কাপড় পরেছি সেইটা মেলালেও 1 লাখ হবে না। আর মোদি একটা স্যুট পরেছে 10 লাখ পড়লো। নরেন্দ্র মোদি নিজের জন্য তারপরে মনে করলো একটা প্লেন কিনবে। ভাবুন, আমাদের খুব যদি শখ হয় আমরা নিজের জন্য একটা সাইকেল কিনি, আর নরেন্দ্র মোদির শখ হলো তিনি একটা প্লেনই কিনে নিলেন। বুঝছেন? কিন্তু প্লেনটার দাম কত জানেন মায়েরা দাদারা? এই একটা প্লেনের দাম 8,000 কোটি। মানে 8-এর পেছনে শূন্য বসাতে শুরু করুন। 8 0 0 0 0 0 0 0 0। আমার 75 বছর বয়স হবে, শূন্য শেষ হবে না। এই 8,000 কোটি দিয়ে মোদি একটা প্লেন কিনলো। তাহলে গরিবের বেটা ছিল, প্রধানমন্ত্রী হই 10 লাখের স্যুট, 8,000 কোটির প্লেন। আর দিদি মুখ্যমন্ত্রী হলো। মুখ্যমন্ত্রী হয়ে আজকে কত বছর? 12 বছর।
মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে টালির চালের বাড়িতে থাকতেন আজও সেই টালির চালের বাড়িতে থাকেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে সাদা ফিনফিনে শাড়ি পরতেন আজও সেই সাদা ফিনফিনে শাড়ি পরেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে হাওয়াই চপ্পল পরতেন আজও সেই হাওয়াই চপ্পল পরেন। মোদি বদলে গেছে, আমার ঘরের দিদিটা বদলায়নি। মায়েরা দাদারা, আমার ঘরের দিদিটা ঠিক যেমন ছিল তেমনই রয়ে গিয়েছে। আরেকটা তফাৎ দেখুন, মোদি 8,000 কোটি দিয়ে নিজের জন্য একটা প্লেন কিনলো, তাহলে দিদিও কিনতে পারতো, দিদি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, কিনতেই পারতো। কিন্তু মোদি 8,000 কোটি দিয়ে নিজের জন্য একটা প্লেন কিনলো, ওই 8,000 কোটি দিয়ে দিদি নিজের জন্য প্লেন না কিনে বাংলার সমস্ত মায়ের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প করে দিল। এটাই হচ্ছে মোদি আর দিদির মধ্যেকার তফাৎ মায়েরা দাদারা। একটা মহিলা শুরু থেকে গরিবের কথা ভেবেছে। জানেন, একদিন দিদি জঙ্গলমহলের রাস্তা দিয়ে যাচ্ছে, তখন সদ্য ক্ষমতা এসছে 2011-র পরে পরে, আর যেতে যেতে দেখছে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে খালি পায়ে হাতে প্লাস্টিক নিয়ে কোথায় জানি যাচ্ছে। দিদি গাড়ি থামালেন, কাঁচ নামালেন, নাবিয়ে ডাকলেন, বলে এই ছোকরা শোন, কোথায় যাচ্ছিস তোরা? তো 3-4টে ছেলে মেয়ে ছিল। দিদিকে বলছে, দিদি স্কুলে যাচ্ছি, জঙ্গলমহলের দিকে। দিদি বলছে, স্কুলে যাচ্ছিস, হাতে প্লাস্টিক কেন? ব্যাগ কোথায়? স্কুলের ড্রেস কোথায়? আর পা খালি পা কেন? একজনের পায়ে হাওয়াই চপ্পল আর বাকিদের পা খালি, স্কুলের বুট কোথায়? একটা বাচ্চা মেয়ে দিদিকে বললো, দিদি আমার বাবা সন্ধেবেলা ঘুগনি বিক্রি করতে যায়, ওইটুকুনি রোজগারে তো সংসার চলে না, তাই দিদি মা ব্যাগ কিনে দিতে পারেনি। আরেকটা মেয়ে ছেলে ছিল, সে বলল, দিদি আমার বাবা হচ্ছে মাতাল, মদ খেয়ে সারাদিন পড়ে থাকে ঘরে, আমার মা লোকের বাড়িতে কাজ করে করে টাকা রোজগার করে, কি করে দিদি মাকে বলি জুতো কিনে দাও, স্কুলে যাব, তাই দিদি আমরা এভাবেই যাই। দিদি বলল, তাহলে তোদের কারো স্কুলের ড্রেস, জুতো, মোজা, ব্যাগ কেনার ক্ষমতা নেই? ওরা বলল না। দিদি ছেলে মেয়েগুলোকে দাঁড় করিয়ে রেখে ওই গাড়িতে বসেই রাজ্যের শিক্ষামন্ত্রীকে ফোন করলো, ফোন করে বলল, আজ থেকে রাজ্যে নতুন প্রকল্প শুরু হবে। ওদিক থেকে শিক্ষামন্ত্রী বলল, কি দিদি? বলল, যাদের মায়েরা জন্ম দিয়েছে, পালন করেছে, কিন্তু অর্থের অভাবে ছেলে মেয়েদের জুতো, মোজা, বই খাতা কিনে দিতে পারে না, তাদের মাও যদি না পারে, তাদের বাংলার দিদিটা আজ থেকে তাদের জন্য সেটা করে দেবে। সেদিন থেকে চালু হলো নতুন প্রকল্প। স্কুলের বাচ্চারা জুতো পায়, মোজা পায়, বই পায়, খাতা পায়। এমন মানবিক মুখ্যমন্ত্রী বাংলায় আর দেখেছেন? মনে করে বলতে পারেন মায়েরা দাদারা? তারপরে বাচ্চাগুলো স্কুলে যায়। সিপিএম এর সময় একটা বিখ্যাত কথা ছিল, খিচুড়ি স্কুল, মনে আছে নাম? খিচুড়ি স্কুল। স্কুলে গেলে একটা ক্যানে করে খিচুড়ি ধরিয়ে বাড়ি ভাগিয়ে দিত। দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেখানে ভাত আনলেন, ডাল আনলেন, সোয়াবিন আনলেন, ডিম আনলেন, এখন স্কুলে মুরগির মাংস দেওয়া হয়। কেন জানেন? দিদি মনে করে যে আমার বাংলার 10টা বড়লোক পরিবারের ছেলে মেয়ে যদি মাংস ডিম খেতে পারে, আমার ঘরের গরিব বাপের বেটাটাও স্কুলে গিয়ে মাংস আর ডিম খাবে, বাংলায় তাদের সমান অধিকার আছে। কে ভাবলো? মমতা বন্দ্যোপাধ্যায়। উদাহরণ দিন মায়েরা দাদারা, এরকম আর দেখেছেন হাতে? দেখেননি। ফ্রি রেশনের চাল দিদি দিচ্ছেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি বলছে ভিক্ষা ভিক্ষা ভিক্ষা, বন্ধ করে দাও। দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি বলছে বন্ধ করে দাও। দিদি বলছেন যতদিন ক্ষমতা আছে আমি দেব। সিপিএম, কংগ্রেস, বিজেপি বলছে যে দিদি এসব গরিবদের দান করে লাভ নেই, এগুলোকে ভিক্ষা বলে। দিদি বলছে ভিক্ষা আমি মনে করি না, মা যদি তার সন্তানের জন্য দুমুঠো ভাত বেড়ে দেয়, সেটা কি মা সন্তানকে ভিক্ষা দিচ্ছে? সেটা কখনো হতে পারে না। দিদি কাজ করলেন, ক্ষমতায় এসে গলিতে গলিতে, গ্রামে গ্রামে ঢালাই রাস্তা করলেন, ক্ষমতায় এসে গ্রামে গ্রামে ইলেকট্রিকের পোল পৌঁছে দিলেন, ক্ষমতায় এসে প্রতি নিরন্ন পরিবারকে ফ্রি রেশনের চাল তুলে দিলেন, বাচ্চাদের জুতো, মোজা, বই খাতা, পড়াশোনা কোনো অভাব রাখলেন না। তাই তো দিদি 3বার ফিরে এলেন, মুখ্যমন্ত্রী হলেন। আর আজকে এদের এই জন্য সমস্যা। আজকে সিপিএম, কংগ্রেস, বিজেপি মায়েরা দাদারা সবাই কিন্তু জোট বেঁধেছে। এরা জানে দিদিকে হারাতে পারলে গরিবদের সব প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে, গরিব মানুষরা আর কিছু পাবে না। তাই দিদিকে হারাও, হারিয়ে মোদির সরকার বাংলায় চালু করো। এটাও কিন্তু বিজেপি, সিপিএম, কংগ্রেস সবার সম্মিলিত প্ল্যান। এরা বলে না সেটিং? অধীর চৌধুরী আর দেখবেন টিভিতে সিপিএম এর নেতারা বলে দিদি আর মোদির নাকি সেটিং আছে, বলে না ওরা টিভিতে, শুনেছেন তো? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলায় 2019-এর লোকসভা যখন তৃণমূল 34 থেকে কমে 22 হয়ে গেল, আর বিজেপি হঠাৎ করে বেড়ে 18 হয়ে গেল, মনে আছে? সেই 2019-এর লোকসভায় কোন পার্টির ভোট বিজেপিতে গেছিল? পাড়ায় পাড়ায় দেখুন,
সিপিএম পার্টির ভোটটা পুরোপুরি চলে গেছিল বিজেপিতে, আর সিপিএম পার্টি শূন্য হয়ে বিজেপিকে 18 করে দিয়েছিল। তাহলে কার সাথে কার সেটিং বন্ধু? এবং আরো বড় সেটিং, মায়েরা দাদারা রোজ ভ্যালি আর সারদা চিটফান্ড নাম জানেন তো? লোকের কোটি কোটি টাকা লুটেছিল। এই রোজ ভ্যালি আর সারদার জন্ম তো সিপিএম এর সময়। কবে? 1977 সালে সিপিএম ক্ষমতায় আসার পর 1980 সালে কোম্পানিগুলো জন্মায়। আর মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পর কোম্পানিগুলো উঠে যায়। মানে একজন ক্ষমতায় আসার পর কোম্পানি চালু হলো, আর একজন ক্ষমতায় আসার পর কোম্পানি উঠে গেল। মানে বুঝতে পারছেন? এই যে দিদি আসার পর কোম্পানি উঠে গেল, দিদি নিজের পুলিশ দিয়ে তদন্ত শুরু করলো। তদন্ত যখন করছে তখন দিদির হাতে তথ্য এলো যে এ তো সিপিএম এর বড় বড় মাথারা লুটেছে সারদা থেকে, রোজ ভ্যালি থেকে। এই জন্যই তো কোম্পানিগুলোকে বাড়তে দিয়েছে 20 বছর 30 বছর। দিদি যেই গ্রেপ্তার করতে যাবে অমনি কংগ্রেস আর সিপিএম মিলে চলে গেল আদালতে, বললো সিআইডি না সিবিআই চাই। কেন? সিবিআই হলে দিল্লির হাতে চলে যাবে। আর তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার, 2013 সাল, মন দিয়ে শুনবেন। সিবিআই হাতে তদন্ত গেল, সারদা রোজ ভ্যালির তদন্ত সিবিআই করা শুরু করলো, দিদির হাতে আর তদন্ত রইল না। 2013 সালের পরই 14 সালে মোদী ক্ষমতায় চলে এলো। এবার নরেন্দ্র মোদী সিবিআই তদন্ত করতে করতে তৃণমূলের নেতাদের তো জেলে ঢোকাচ্ছে সব জায়গা থেকে, কারণ জানে মমতাই শত্রু। এবার নরেন্দ্র মোদী দেখলো, ও বাবা, असल में तो सारदा और रोज वैली में सीपीएम वाला है, कांग्रेस वाला है। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু গ্রেফতার করলো না ওদের। কেন করলো না? সিপিএম কংগ্রেসকে একদিন ডাকলো, সিপিএম কে ডাকলো, বলে শুনিয়ে। सीपीएम नेता गल गए बोलो मोदी जी बोलिए। बोले सारदा में तो आपका नाम है, आप सब लोग तो अरेस्ट हो जाएंगे। सीपीएम नेता मोदी जी पाए पड़े, बोलो मोदी जी आपका सीबीआई से सिर्फ टीएमसी को अरेस्ट कीजिए, सीपीएम को मत कीजिए। मोदी जी बोलो फिर मुझे क्या मिलेगा? सीपीएम बोलो मोदी जी 2 लड्डू मिलेगा। मोदी जी बोलो क्या लड्डू? तখন सीपीएम बोलो मोदी जी त्रिपुराते आमादेर सरकार आछे सीपीएम एर, प्रथम लाड्डू होच्छे 2018 বিধানসভা নির্বাচনে त्रिपुराय আমরা सीपीएम আমরা লড়বই না, গোটা সরকারটা বিজেপি কে তুলে দেব মোদিজি, প্রথম লাড্ডু। মোদিজি বলল কার পাएगा? বলে हाँ करेगा। বলে करके दिखा। सीपीएम সত্যি সত্যি তাই করলো। ত্রিপুরায় सीपीएम এর সরকার ছিল, সরকারটা চলে গেল বিজেপির হাতে। ব্যাস, নরেন্দ্র মোদি বলল মোগাম্বো খুশ हुआ। এবার বলল मोदी जी अब दूसरा लड्डू। मोदी जी बोलो क्या दूसरा लड्डू? बोलो देखिए त्रिपुरा में हमारा सरकार था, আমাদের সরকার ছিল, আমরা তো তুলে দিয়েছি, কিন্তু বাংলায় তো আমাদের সরকার নেই, এখানে দিদি বসে আছে, আপনার হাতে তুলতে পারবো না। কিন্তু মোদিজি কথা দিচ্ছি, বাংলায় আমাদের যে 30% ভোট আছে এবং আমাদের যে কর্মীরা আছে গোটাটা আমরা আপনার পার্টি বিজেপি কে দিয়ে দেবো। মোদিজি বলল কার পাएगा? বলে हाँ करेगा। 2019 এর লোকসভা ভোট সিপিএম এর গোটা ভোট বিজেপিতে, সিপিএম এর সব কর্মী বিজেপি কে। मोदी बोलो मोगैम्बो डबल खुश हुआ, बोल तुझे क्या चाहिए? सीपीएम बोलो मोदी जी कुछ नहीं चाहिए, बस सारदा और रोज वैली में सीपीएम को अरेस्ट मत करना। मोदी जी बोलो जा वही होगा, सिर्फ टीएमसी नेताओं को अरेस्ट करेंगे, जेल में घुसाएंगे। এইটা হচ্ছে সেটিং। আমি তোমায় ভোট দেব, তুমি আমায় গ্রেফতার করবে না। এই কারণে সিপিএম এর নেতারা এত লাফায়, আর এই কারণেই সিপিএম এর নেতারা টেন্ডার পেয়েছে মমতা ব্যানার্জিকে বাংলায় হারানোর। আর এই টেন্ডারেরই অংশ অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, সবাই। তাই মায়েরা দাদারা খুব সাবধানে রাখতে হবে, আমাদের দিদিটাকে মনের মণিকোঠায় আগলে রাখতে হবে। কারণ 100 বছরে একটা মমতা ব্যানার্জি আসে, একটা মমতা ব্যানার্জিকে হারালে আর দ্বিতীয় মমতা ব্যানার্জি আমরা কখনো পাবো না। তাই মহিলাকে বুকের মণিকোঠায় আগলে রাখতে হবে মায়েরা দাদারা। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না, কৌশানী বক্তব্য রাখবে আপনাদের সামনে। সকলে মিলে সংঘবদ্ধভাবে গলার জোরে চিৎকার করে একবার বলুন দিদির পাশে আছেন তো? গলার জোরে দুহাত তুলে। মায়েদের গলার আওয়াজ তো বাড়িতে অনেক। দিদির পাশে আছেন তো? দিদির পাশে আছেন তো? আচ্ছা, আগে শুধু দিদিদের আওয়াজ শুনবো, দাদাদের আওয়াজ নয়। দেখবো কত জোরে। দিদির পাশে আছেন তো? এবার দাদাদের। দিদির পাশে আছেন তো? এবার সবার দিদির পাশে আছেন তো? গলার জোরে দুহাত তুলে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। গলার জোরে দুহাত তুলে। বুঝতে পারছি গরমে ঘাম। মমতা ব্যানার্জি। তাহলে আবার খেলা হবে তো? খেলা হবে তো? একটা খেলা হয়েছে 21-এ, একটা খেলা হয়েছে 21-এ আপনারা ব্যাট করেছেন, দিদি ব্যাট করেছে, করে 215 রান করেছে। এবার কিন্তু মোদিজি ব্যাট করতে নামবে 21-এ, এই 24-এ। এবার আমাদের বল করতে হবে।
তৃণমূল বল করবে, এ রাজ্যে বিজেপির 18টা উইকেট আছে, উইকেটগুলোকে একে একে ফেলতে হবে। তাই আগে ব্যাট করেছেন, এবার বল করবেন, তারপরেই কিন্তু খেলা শেষ হবে। কালকে আইপিএল দেখেছেন তো, কানাডা অব্দি হয়েছে, দেখেছেন? আইপিএল কোন মাঠে হয়েছে জানেন? গুজরাটের। স্টেডিয়ামটার নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম। মাঠের এমন দশা, মনে হচ্ছে মুরগি খুঁটে খেয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম বানিয়েছেন দুর্নীতি করে এমন যে মাঠে 20 মিনিটের বৃষ্টি 2.5 ঘন্টা লেগেছে জল শুকোতে। আর আমাদের দিদি কলকাতার ইডেন গার্ডেন পুরো মাঠ ঢেকে যায়, খেলা কখনো বিঘ্ন হয় না। তো যাই হোক, কি করা যাবে আর। নিজের নামে কোনোদিন দেখেছেন বেঁচে থাকা কোনো ব্যক্তির নামে স্টেডিয়াম হচ্ছে? এ নিজেই বেটা বেঁচে থাকতে নিজের নামে স্ট্যাচু বানায়, স্টেডিয়াম। কি ভাবে বুঝি না, মাথায় সমস্যা আছে নাকি? মানে ধরুন আমি আমার বাড়ি বানিয়েছি, আর আমি আমার বাড়ির নাম দিয়েছি দেবাংশু ভবন। কেমন হাসি পাবে না শুনলে? এইরকম কাজ করে। যাই হোক, খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। 2024-এ দুটো স্তবক, কারণ বাকিগুলো সব পুরনো হয়ে গেছে, নতুন লিখবো তারপর, নতুন লিখবো তারপর। ঠিক আছে, একটু তালে তালে তালি চাই সাথে। হ্যাঁ, বাইরে থেকে বর্গি এলো, চটির হাওয়ায় ভেসে গেল, বন্ধু বলো আসছো কবে, 24-এতেও খেলা হবে। আরো গলার জোর চাই, মনে হচ্ছে সাবু খাওয়া সবাই বলে না, সাবু খেলে ঘুম পায়। বাইরে থেকে বর্গি এলো, চটির হাওয়ায় ভেসে গেল, বন্ধু বলো আসছো কবে, 24-এতেও খেলা হবে। তৃণমূলের ভাঙিয়ে নেতা নয় কো সহজ ভোটের জেতা, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে। রাস্তা আলো স্বাস্থ্য জল ফিক্সই আছে, ভোটের ফল দিল্লিতে ভাই দিদি যাবে, বন্ধু আবার খেলা হবে, বন্ধু আবার খেলা হবে, বুথে বুথে খেলা হবে, এ ঘরে ঘরে খেলা হবে। তাহলে খেলবেন তো, খেলবেন তো, খেলা হবে। জয় হিন্দ, জয় বাংলা। থ্যাংক ইউ ভেরি মাচ।